Hey হ্যালো girls, have you বন্ধুরা, ever আমি experienced উর্বশী। back rolls, side আজকে আমি spillage, and তোমাদের যে গল্পটা irritating বলবো straps? সেটা আমার This bra can দুলাভাইকে help you নিয়ে। solve those problems. I বিয়ের am পর so দুলাভাই শালী obsessed হিসেবে with this আমাকে bra. অনেক The ভালোবাসতো, স্নেহ material of করত, this bra is so একেবারে তার ছোট amazing. They're বোনের মতো। so soft. This bra is so আমিও comfortable দুলাভাইকে that অনেক I don't শ্রদ্ধা even know that করতাম। I'm wearing it. কিন্তু The একদিন ঝড় straps are বৃষ্টির রাতে adjustable আমাদের and এই it can হিসেব fit পাল্টে গেল। every single size. কি হয়েছিল If সেদিন you're looking for a bra that আর has কিভাবে support, হয়েছিল? this is the bra for বন্ধুরা, you. তোমরা তা জানলে This bra চমকে is যাবেন। able to support your girls and কারণ hold দুলাভাই everything সেদিন। up with বন্ধুরা, without গল্পটি any অনেক back ইন্টারেস্টিং। rolls. কথা দিলাম The শুনলে অনেক no মজা পাবেন। side spillage is তবে a বন্ধুরা, plus. ছোট একটি অনুরোধ, আমার চ্যানেলটি This সাবস্ক্রাইব bra করে is আমাকে game উৎসাহিত করবেন। changing. কলকাতার It's বুকে আমাদের super ছোট্ট সংসার। comfortable. আমি, Get আমার বাবা মা yours আর আমার দিদি now. রূপালী। আমরা একসঙ্গে থাকি, হাসি ঠাট্টায় দিন কাটে। কিন্তু আমাদের জীবনে একটা বড় পরিবর্তন এলো যখন দিদির বিয়ে ঠিক হলো রিদীপের সঙ্গে। রিদীপ, যিনি এখন আমার দুলাভাই, একজন হাসিখুশি, মিশুকে আর দায়িত্বশীল মানুষ। বিয়ের প্রথম দিন থেকেই তিনি আমাদের সবার মন জয় করে নিলেন। বিশেষ করে আমার। কেন জানো? কারণ দুলাভাই আমাকে সবসময় একটা বড় ভাইয়ার মতো দেখতেন। বিয়ের পর দিদি আর দুলাভাই আমাদের বাড়ির কাছেই একটা ছোট্ট ফ্ল্যাটে উঠলেন। প্রায়ই ওরা আমাদের বাড়িতে আসতো, আর আমিও ওদের বাড়িতে যেতাম। দুলাভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা ছিল খুবই সহজ আর মজার। আমি যখনই ওদের বাড়িতে যেতাম, দুলাভাই আমাকে কিছু না কিছু উপহার দিতেন। কখনো একটা নতুন বই, কখনো চকোলেট, কখনো ছোট্ট কোনো শোপিস। বলতেন, উর্বশী, তুমি তো আমার ছোট বোনের মতো। তোমাকে হাসি খুশি দেখলে আমার মন ভরে যায়। আমি সত্যিই দুলাভাইকে অনেক পছন্দ করতাম। তিনি ছিলেন আমার কাছে একজন অভিভাবকের মতো। আমার পড়াশোনা নিয়ে পরামর্শ দিতেন, আমার স্বপ্নের কথা শুনতেন, এমনটা মনে হতো কেউ না কেউ যেন সবসময় আমার পাশে আছে। দিদিও এতে খুশি ছিল। ওদের সংসারটা ছিল সত্যিই সুখের। দুলাভাই দিদিকে এতটাই ভালোবাসতেন যে দেখলে মনে হতো এই তো সত্যিকারের ভালোবাসা। আমি ভাবতাম আমার দিদি সত্যিই ভাগ্যবান। একদিন দুলাভাই আমাকে একটা সুন্দর ডায়েরি উপহার দিলেন। বললেন, উর্বশী, তুমি তো লিখতে ভালোবাসো। এই ডায়েরিতে তোমার ক্যারিয়ারের লক্ষ্য আর স্বপ্নগুলো লিখে রাখো। কে জানে, একদিন হয়তো তুমি অনেক বড় অফিসার হবে। আমি হেসে বললাম, দুলাভাই, আপনি আমাকে এতটা ভালোবাসেন কেন? তিনি হাসলেন, তুমি আমার শালী, তুমি জীবনে সফল হলে আমার বউও খুশি থাকবে। আর তুমি তো জানো আমি তোমার দিদিকে কতটা ভালোবাসি। দিনগুলো এভাবেই কাটছিল। আমি কলেজে পড়ি, দিদি আর দুলাভাই তাদের সংসার নিয়ে ব্যস্ত, আর আমাদের বাড়িতে হাসি আড্ডার কোনো কমতি ছিল না। দুলাভাই প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। কখনো বাজার থেকে আমার জন্য বইপত্র কিনে আনতেন, কখনো আমার সঙ্গে মজা করে বলতেন, উর্বশী, তুমি এত হাসলে আমার বাড়ির বিদ্যুৎ বিল বেড়ে যাবে। আমিও হেসে বলতাম, দুলাভাই, তাহলে আপনি আমাকে হাসানো বন্ধ করুন। কিন্তু সবকিছু এত সহজ আর সুন্দর থাকে না, তাই না? একদিন এমন কিছু ঘটল যা আমার মনে একটা ছোট্ট প্রশ্ন জাগাল। আমাদের বাড়িতে একটা বড় পারিবারিক অনুষ্ঠানের পরিকল্পনা চলছিল। দুলাভাই এসেছিলেন আমাদের সঙ্গে আলোচনা করতে। সেদিন তিনি আমার দিকে একটু বেশি সময় ধরে খুব গম্ভীরভাবে তাকিয়েছিলেন। আমি ভাবলাম হয়তো আমি বেশি ভেবে ফেলেছি। কিন্তু তার চোখে যেন একটা অদ্ভুত গাম্ভীর্য আর চিন্তার ছাপ ছিল, যা আমি আগে কখনো দেখিনি। আমার মনে হলো তিনি হয়তো আমার ভবিষ্যৎ নিয়ে এমন কিছু ভাবছেন যা আমাকে জানাতে চাইছেন না। সেদিন আমি বিষয়টা হালকাভাবে নিলাম। দুলাভাই তো আমার অভিভাবকের মতো। হয়তো তিনি কিছু ভাবছিলেন। কিন্তু আমার মনের কোণে একটা ছোট্ট সন্দেহ জন্ম নিল। আমি ভাবলাম, তিনি কি আমার অন্তে আমার ক্যারিয়ার বা জীবনের কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন? নাকি সত্যিই কিছু একটা ঘটছে? আমি ঠিক করলাম দুলাভাইয়ের সঙ্গে আরেকটু সাবধানে কথা বলবো। দিনগুলো যেন হাসি আর আনন্দ ভরা ছিল। আমাদের বাড়িতে পারিবারিক অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল, আর আমি ব্যস্ত ছিলাম দিদি আর দুলাভাইয়ের সঙ্গে আলোচনায়। দুলাভাইয়ের সেই দিনের গম্ভীর দৃষ্টির কথা আমি মন থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করলাম। ভাবলাম হয়তো আমি বেশি ভেবে ফেলেছি। দুলাভাই তো আমার জন্য সবসময় ভালো কিছু চান। তবুও আমার মনের কোণে একটা অস্বস্তি রয়ে গেল। এক সন্ধ্যায় আমি দিদিদের বাড়িতে গেলাম। দিদি রান্নাঘরে ব্যস্ত ছিল, আর দুলাভাই আমাকে দেখে হাসি মুখে বলল, উর্বশী, এসো এসো। দেখো তোমার জন্য কি এনেছি। তিনি একটা ছোট্ট বাক্স বাড়িয়ে দিলেন। খুলে দেখি একটা সুন্দর কানের দুল। আমি অবাক হয়ে বললাম, দুলাভাই, এটা তো দারুণ। কিন্তু এত দামি জিনিস কেন?
তিনি হেসে বললেন, তুমি এবার পরীক্ষায় এত ভালো রেজাল্ট করেছ, তোমাকে একটু পুরস্কৃত করব না? দিদি রান্নাঘর থেকে বেরিয়ে এসে আমার কানে দুল দেখে বলল, বাহ উর্বশী, তুই তো দুলাভাইয়ের ফেভারিট হয়ে গেলি। আমরা তিনজনেই হাসলাম। কিন্তু দুলাভাইয়ের কথার মধ্যে যেন একটা আলাদা রকমের অভিভাবকসুলভ চাপ ছিল। আমি ভাবলাম হয়তো এটা আমারই মনের ভুল। দিদি আর দুলাভাইয়ের মধ্যে কোনো সমস্যা তো দেখছি না। তবে কেন আমার মনে এই অস্বস্তি? আমার বারবার মনে হতে লাগল, এই উপহারের আড়ালে তিনি হয়তো আমাকে তার বাধ্যগত করে রাখতে চাইছেন। পরের দিন আমাদের বাড়িতে একটা ছোট আড্ডা হলো। আমার বন্ধু ঝুলি আর আমার কাকা কাকিমাও এসেছিলেন। দুলাভাইও এলেন আর সবাই মিলে গল্পে মেতে উঠলাম। দুলাভাই আমাকে একটা নতুন ক্যারিয়ার গাইডেন্সের বই উপহার দিলেন। বললেন, উর্বশী, তুমি তো বড় হচ্ছ। এটা পড়ে আমাকে বলো ভবিষ্যতে কি করতে চাও। আমি হেসে বললাম, দুলাভাই, আপনি যে আমার ভবিষ্যৎ নিয়ে এত ভাবেন, এটা কিন্তু আমাকে অবাক করে। কিন্তু সেদিন আড্ডার মাঝে একটা মুহূর্ত এলো যা আমাকে আবার ভাবিয়ে তুলল। সবাই যখন হাসি ঠাট্টায় মেতেছিল, আমি লক্ষ্য করলাম দুলাভাই খুব গম্ভীরভাবে আমার দিকে তাকিয়ে আছেন। তার চোখে সেই আগের দিনের মতোই একটা চিন্তিত ভাব। আমি একটু অস্বস্তি বোধ করলাম। ঝুলি আমাকে খোঁচা দিয়ে বলল, উর্বশী, তোর দুলাভাই তো তোর ভবিষ্যৎ নিয়ে একটু বেশিই চিন্তিত মনে হচ্ছে। আমি হেসে এড়িয়ে গেলাম, কিন্তু মনে মনে ভাবলাম, এটা কি শুধুই স্নেহ, নাকি আমার জীবনের সব সিদ্ধান্ত নিজের হাতে তুলে নেওয়ার কোনো পরিকল্পনা? আমি ঠিক করলাম এই বিষয়ে দিদির সঙ্গে কথা বলবো। পরদিন সকালে দিদিদের বাড়িতে গেলাম। দিদি চা বানাচ্ছিল। আমি বললাম, দিদি, দুলাভাই তো আমার পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়ে খুব ভাবেন, তাই না? দিদি হেসে বলল, হ্যাঁ রে, রিদীপ তো তোকে ছোট বোনের মতো দেখে। ও চায় তুই নিজের পায়ে দাঁড়া। আমি হাসলাম, কিন্তু মনে মনে ভাবলাম, তাহলে কেন আমার মনে হচ্ছে তিনি আমাকে নিজের ইচ্ছেমতো চালাতে চাইছেন? সেদিন বিকেলে আমি বাড়িতে একা ছিলাম। বাবা মা একটা রোগী দেখতে আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। হঠাৎ দুলাভাই এলেন। বললেন, উর্বশী, রূপালী বলল তুমি একা আছ। তাই ভাবলাম একটু গল্প করতে আসি। আমি হেসে বললাম, আরে দুলাভাই, আপনি তো আমাকে সারাক্ষণই পড়াশোনা করতে বলেন, এখন গল্প করবেন? তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে যেন একটা অজানা নির্দেশ ছিল। আমরা গল্প করতে শুরু করলাম। কিন্তু কিছুক্ষণ পর দুলাভাই খুব গম্ভীর হয়ে বললেন, উর্বশী, তুমি তো বড় হয়ে গেছ। পড়াশোনার পাশাপাশি এবার তোমার জন্য একটা ভালো ছেলে দেখতে হবে। আমি চমকে উঠে বললাম, দুলাভাই, মজা করবেন না তো? আমি এখন ক্যারিয়ার নিয়ে ভাবছি। কিন্তু তার চোখের দৃষ্টি আমাকে অস্বস্তিতে ফেলল। সেই দৃষ্টিতে যেন শুধুই স্নেহ ছিল না, ছিল আমার জীবন নিয়ন্ত্রণের এক অজানা জেদ। আমার মন বলছিল, তিনি হয়তো আমার অন্তে আমার বিয়ের কোনো আয়োজন করছেন। দুলাভাইয়ের সেই কথা আমার মন থেকে যেন কিছুতেই সরছিল না। আমি বারবার ভাবছিলাম, এটা কি আমার মনের ভুল, নাকি তিনি সত্যিই আমাকে জোর করে বিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা করছেন? আমি ঠিক করলাম এই বিষয়ে আরও সতর্ক থাকব। কিন্তু একই সঙ্গে আমার মন বলছিল, দুলাভাই যিনি আমাকে এতদিন এতটা স্নেহ করেছেন, তিনি কি সত্যিই আমার অন্তে এমন কিছু করতে পারেন? আমার মনের এই দ্বন্দ্ব আমাকে অস্থির করে তুলছিল। পরের দিন সকালে আমি আমার বন্ধু ঝুলির সঙ্গে দেখা করলাম। ঝুলি আমার সবচেয়ে কাছের বন্ধু, যার সঙ্গে আমি সবকিছু শেয়ার করি। আমি তাকে দুলাভাইয়ের আচরণের কথা বললাম। বললাম, ঝুলি, আমার কেন জানি মনে হচ্ছে দুলাভাই শুধু স্নেহ করছেন না, তিনি আমার ক্যারিয়ার আর জীবনের উপর অতিরিক্ত অধিকার ফলাতে চাইছেন। হয়তো আমার অন্তে কোথাও বিয়ে ঠিক করছেন। ঝুলি ভ্রুকুচকে বলল, উর্বশী, তুই কি নিশ্চিত? দুলাভাই তো তোর ভালোই চান। তুই হয়তো ভুল বুঝছিস। তবে তুই একটু সাবধানে থাক এবং নিজের সিদ্ধান্তে অটল থাকবি। ঝুলির কথা আমাকে আরও ভাবিয়ে তুলল। আমি ঠিক করলাম, দুলাভাইয়ের সঙ্গে আমার আচরণে একটু দূরত্ব রাখব, যাতে তিনি বোঝেন আমি স্বাধীনভাবে বাঁচতে চাই। কিন্তু এটা করা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ ছিল না। কারণ দুলাভাই প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। একদিন তিনি এসে বললেন, উর্বশী, তুমি আজকাল এত চুপচাপ কেন? পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? আমি হেসে বললাম, না দুলাভাই, শুধু পড়াশোনার চাপ একটু বেশি। এক সন্ধ্যায় আমাদের বাড়িতে ছোট্ট একটা পার্টি হলো। আমার কাকা কাকিমা, দিদি, দুলাভাই আর কয়েকজন আত্মীয় এসেছিলেন। আমি আর দিদি মিলে সবাইকে চা-নাস্তা পরিবেশন করছিলাম। দুলাভাই হঠাৎ আমার কাছে এসে বললেন, উর্বশী, তুমি তো দিন দিন বড় হচ্ছ, এবার দায়িত্ব নিতে শিখতে হবে। আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম, দুলাভাই, আমি তো নিজের দায়িত্ব নিচ্ছি।
কিন্তু তার কথার ভঙ্গিতে যেন একটা অস্বাভাবিক চাপ ছিল। আমি দ্রুত সেখান থেকে সরে গেলাম। পরদিন আমি দিদির সঙ্গে একটু খোলামেলা কথা বলার চেষ্টা করলাম। আমি বললাম, দিদি, দুলাভাই তো আমার ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তিত, তাই না? দিদি হেসে বলল, হ্যাঁ রে, রিদীপ তোকে খুব স্নেহ করে, তাই তোর ভালোটাই চায়। আমি আর কিছু বলতে পারলাম না। দিদির এত ভালোবাসা আর বিশ্বাস দেখে আমার মন আরও ভারী হয়ে গেল। আমি ভাবলাম, আমি যদি দিদিকে আমার এই অস্বস্তির কথা বলি তাহলে ওর মনে আঘাত লাগবে। আমি ঠিক করলাম এই বিষয়ে আমি নিজেই সমাধান খুঁজব। কয়েকদিন পর আমাদের বাড়িতে একটা বড় সমস্যা হলো। আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। আমরা সবাই হাসপাতালে ছুটলাম। দুলাভাইও এলেন আর আমাদের অনেক সাহায্য করলেন। হাসপাতালে তিনি আমার বাবার পাশে দাঁড়িয়ে সব ব্যবস্থা করলেন। আমি ভাবলাম, এই মানুষটি যে আমাদের পরিবারের জন্য এত কিছু করছেন, তিনি কি সত্যিই আমার খারাপ চাইতে পারেন? আমার মন আবার দ্বিধায় পড়ল। মায়ের অসুস্থতার মধ্যেও দুলাভাই আমাকে ক্যারিয়ার নিয়ে উপদেশ দিতে ছাড়লেন না। একদিন তিনি আমাকে একটা সুন্দর নোটবুক দিয়ে বললেন, উর্বশী, তুমি এটা রাখো। তোমার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো এতে লিখবে। আমি ধন্যবাদ দিয়ে নিলাম, কিন্তু তার এই অতিরিক্ত হস্তক্ষেপের কারণে আমার সেই অস্বস্তিটা আবার ফিরে এলো। আমি ঠিক করলাম, এবার আমাকে কিছু একটা করতে হবে। আমি ঝুলিকে ফোন করে বললাম, ঝুলি, আমার মনে হচ্ছে দুলাভাই আমার জীবনের সমস্ত সিদ্ধান্ত নিজের হাতে তুলে নিতে চাইছেন। এই অস্বস্তি আর সহ্য হচ্ছে না। ঝুলি আমাকে বলল, উর্বশী, তুই একটা কৌশল কর। দুলাভাইয়ের সঙ্গে এমনভাবে কথা বল যাতে তুই ওর মনের আসল উদ্দেশ্য বুঝতে পারিস, কিন্তু খুব সাবধানে। আমি ভাবলাম, ঝুলির কথা ঠিক। আমি একটা পরিকল্পনা করলাম। আমি ঠিক করলাম, পরের বার দুলাভাই যখন আমার সঙ্গে একা কথা বলতে চাইবেন, আমি তাকে সরাসরি প্রশ্ন করব যাতে তার নিয়ন্ত্রণের কারণ বোঝা যায়। আমার মন বলছিল, এটা আমার জন্য একটা বড় পরীক্ষা হতে চলেছে। ঝুলির পরামর্শ আমার মনে গেঁথে গিয়েছিল। আমি ঠিক করলাম, এবার আমাকে দুলাভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলে তার এই অতিরিক্ত অভিভাবকত্বের পেছনের সত্যটা জানতে হবে। কিন্তু আমার মনের মধ্যে একটা ভয়ও কাজ করছিল। যদি এটা আমার মনের ভুল হয়, তাহলে আমি কি দুলাভাইকে ভুল বুঝে ফেলছি? এই দ্বন্দ্ব আমাকে ক্রমশ অস্থির করে তুলছিল। কয়েকদিন পর আমাদের বাড়িতে একটা ছোট্ট পুজোর আয়োজন হলো। দিদি আর দুলাভাইও এসেছিলেন। আমি লক্ষ্য করলাম, দুলাভাই সবার সঙ্গে হাসি মুখে কথা বলছেন, কিন্তু আমার দিকে বারবার একটু চিন্তিত চোখে তাকাচ্ছেন। আমি ইচ্ছা করেই তার সঙ্গে বেশি কথা বলা এড়িয়ে গেলাম। পুজোর পর সবাই যখন গল্পে মেতে উঠল, দুলাভাই আমার কাছে এসে বললেন, উর্বশী, তুমি আজকাল আমার সঙ্গে এত কম কথা বলছো কেন? আমি কি তোমার পড়াশোনা নিয়ে বেশি বকাঝকা করে ফেলেছি? আমি হেসে বললাম, না দুলাভাই, শুধু একটু ব্যস্ত ছিলাম। কিন্তু দুলাভাইয়ের কথায় যেন একটা অদ্ভুত আক্ষেপ ছিল। আমি ভাবলাম, এটাই হয়তো সঠিক সময়। আমি তাকে একটু পরীক্ষা করার সিদ্ধান্ত নিলাম। আমি বললাম, দুলাভাই, আপনি তো আমার জন্য এত কিছু করেন, আমার ক্যারিয়ার নিয়ে এত ভাবেন, কিন্তু কেন? আমি তো নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। দুলাভাই হেসে বললেন, উর্বশী, তুমি আমার কাছে পরিবারের একজন। তোমার ভবিষ্যৎ সুরক্ষিত করা আমার দায়িত্ব। তার কথাই যেন স্নেহ ছিল, কিন্তু আমার কাছে এটা অতিরিক্ত নিয়ন্ত্রণ মনে হচ্ছিল। সেদিন রাতে আমি ঝুলিকে ফোন করলাম। আমি তাকে পুরো ঘটনা বললাম। ঝুলি বলল, উর্বশী, তুই এবার একটা বুদ্ধি কর। দুলাভাইকে এমন পরিস্থিতিতে ফেল যাতে তুই পরিষ্কার করে বলতে পারিস যে তুই স্বাধীনতা চাস। কিন্তু খুব সাবধানে, দিদির সঙ্গে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। আমি ভাবলাম, ঝুলির কথা ঠিক। আমি ঠিক করলাম, দুলাভাইয়ের সঙ্গে একা কথা বলার সুযোগ তৈরি করব। পরের দিন আমি দিদিদের বাড়িতে গেলাম। দিদি বাজারে গিয়েছিল আর দুলাভাই বাড়িতে ছিলেন। আমি ইচ্ছা করেই এই সময়টা বেছে নিয়েছিলাম। আমি বললাম, দুলাভাই, আপনি আমাকে সবসময় বলেন আমি বড় হয়ে গেছি, কিন্তু আমার তো মনে হয় আপনি আমাকে এখনো বাচ্চা মনে করেন, তাই সব সিদ্ধান্ত নিজে নিতে চান। দুলাভাই হেসে বললেন, উর্বশী, তুমি বাচ্চা নও, কিন্তু অভিভাবক হিসেবে সঠিক পথ দেখানো তো আমার কাজ। আমি আরেকটু এগিয়ে গেলাম। বললাম, দুলাভাই, আপনি যখন আমার ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত কথা বলেন, তখন আমার কেন জানি একটু অস্বস্তি হয়। আমার মনে হয় আপনি আমার স্বাধীনতা কেড়ে নিতে চাইছেন। দুলাভাই একটু হকচকিয়ে গেলেন। তারপর বললেন, উর্বশী, তুমি কি বলছ? আমি তো তোমার ভালো চাই। তুমি হয়তো আমাকে ভুল বুঝছ। কিন্তু তার কথায় আমি বুঝলাম, তিনি হয়তো বুঝতে পেরেছেন যে তিনি একটু বেশিই চাপ দিচ্ছিলেন।
আমি ঠিক করলাম এবার আমাকে আরও একটু সাহসী হতে হবে। আমি ঝুলির সঙ্গে পরামর্শ করে একটা পরিকল্পনা তৈরি করলাম। আমি জানতাম এটা করতে গেলে আমাকে খুব সাবধানে এগোতে হবে, কারণ আমি চাইনি আমার দিদির সংসারে কোনো অশান্তি হোক। পরের দিন আমি দুলাভাইকে ফোন করে বললাম, দুলাভাই, আমার পড়াশোনা আর ভবিষ্যৎ নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। কাল সকালে আমাদের বাড়িতে আসতে পারবেন? দুলাভাই খুশি হয়ে বললেন, অবশ্যই উর্বশী। আমি ফোন রেখে ভাবলাম, এবার আমার পরিকল্পনা কাজে লাগানোর সময় এসেছে। পরের দিন সকালে দুলাভাই আমাদের বাড়িতে এলেন। বাবা মা তখন বাজারে গিয়েছিলেন আর দিদি তার কাজের জন্য অফিসে। দুলাভাই এসে হাসি মুখে বললেন, উর্বশী, বলো, কি সিদ্ধান্ত নিলে? আমি হেসে বললাম, দুলাভাই বসুন, আপনার সঙ্গে একটু জরুরি কথা আছে। আমরা বসার ঘরে বসলাম। আমি শান্তভাবে বললাম, দুলাভাই, আপনি আমাকে সবসময় ছোট বোনের মতো দেখেন এবং আমার ভালো চান, সেটা আমি জানি। কিন্তু আমার মনে হয় আপনি আমার জীবনের উপর অতিরিক্ত অধিকার ফলাতে চাইছেন। আপনি কি আমার অন্তে আমার বিয়ের কোনো কথা ভাবছেন? দুলাভাই একটু হকচকিয়ে গেলেন। তারপর বললেন, উর্বশী, তুমি কি বলছ? আমি শুধু বলেছিলাম তোমার জন্য ভালো ছেলে দেখা উচিত, কিন্তু তাই বলে জোর করার কোনো প্রশ্নই আসে না। আমি আরেকটু এগিয়ে গেলাম। বললাম, দুলাভাই, আপনার এই অতিরিক্ত অভিভাবকত্ব আমাকে অস্বস্তিতে ফেলে। আমি চাই আমার ক্যারিয়ার এবং জীবনের সিদ্ধান্তগুলো আমি নিজেই নিই। আপনি আমাকে গাইড করতে পারেন, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেন না। এবার দুলাভাই একটু চুপ করে গেলেন। তারপর বললেন, উর্বশী, আমি কখনো চাইনি তুমি অস্বস্তি বোধ করো। আমি বুঝতে পারিনি যে আমার অতিরিক্ত চিন্তা তোমাকে এতটা চাপে ফেলছে। আমি সত্যিই দুঃখিত। দুলাভাইয়ের কথায় আমার মনে একটু শান্তি হলো, কিন্তু পুরোপুরি নিশ্চিত হতে পারলাম না। আমি তাকে বললাম, দুলাভাই, আমি আপনাকে অনেক সম্মান করি। আমি শুধু চাই আমাদের সম্পর্কটা সবসময় সুন্দর আর স্বাভাবিক থাকুক। তিনি মাথা নেড়ে বললেন, অবশ্যই উর্বশী। তুমি চিন্তা করো না, আমি তোমার সিদ্ধান্তে আর কখনোই হস্তক্ষেপ করব না। আমি বাড়ি থেকে বেরিয়ে ঝুলিকে ফোন করলাম। আমি তাকে পুরো ঘটনা বললাম। ঝুলি বলল, উর্বশী, তুই খুব ভালো কাজ করেছিস। তুই সরাসরি কথা বলে নিজের স্বাধীনতার কথা বুঝিয়ে দিয়েছিস। কয়েকদিন পর আমাদের বাড়িতে একটা পারিবারিক আড্ডার আয়োজন হলো। আমি ঝুলিকে বললাম, তুই আজ আমাদের বাড়িতে থাকবি। আমি দিদিকেও বললাম, দিদি, আজ তুমি আর দুলাভাই একসঙ্গে আমাদের বাড়িতে থাকো। সেদিন বিকেলে সবাই এলেন। আমি দিদিকে বললাম, দিদি, তুমি আর ঝুলি একটু রান্নাঘরে গিয়ে চা বানাও। আমি দুলাভাইয়ের সঙ্গে কথা বলছি। দিদি হেসে রান্নাঘরে চলে গেল। আমি দুলাভাইকে বললাম, দুলাভাই, সেদিন যে কথাগুলো বলেছিলাম, আশা করি আপনি পজিটিভলি নিয়েছেন। আমি চাই আমাদের সম্পর্কটা শুধুই শালি দুলাভাইয়ের মতো থাকুক, কোনো কড়া শাসকের মতো নয়। দুলাভাই হেসে বললেন, হ্যাঁ উর্বশী, আমি বুঝতে পেরেছি। আমি হয়তো একটু বেশিই অভিভাবকত্ব দেখিয়ে ফেলেছিলাম। আমি দুঃখিত। ঠিক সেই মুহূর্তে দিদি আর ঝুলি রান্নাঘর থেকে বেরিয়ে এলো। দিদি একটু অবাক হয়ে বলল, কি হয়েছে উর্বশী? রিদীপ, তুমি কি বলছিলে? আমি শান্তভাবে বললাম, দিদি, আমি শুধু দুলাভাইকে বলছিলাম যে আমার পড়াশোনা আর ক্যারিয়ারের সিদ্ধান্তগুলো আমি নিজেই নিতে চাই। দুলাভাই আমাকে অনেক ভালোবাসেন বলেই একটু বেশি চিন্তা করছিলেন। দিদি আমার দিকে তাকিয়ে বলল, উর্বশী, তুই ঠিকই বলেছিস। রিদীপ, ও এখন বড় হয়েছে, ওর সিদ্ধান্ত ওকেই নিতে দাও। দুলাভাই তাড়াতাড়ি বললেন, হ্যাঁ রূপালী, আমি উর্বশীর কথাই মেনে নিয়েছি। আমি চাই না আমার কোনো আচরণে ও অস্বস্তি বোধ করুক। আমি হাসলাম। আমার মনের বোঝা অনেক হালকা হয়ে গেল। সেদিনের পর দুলাভাইয়ের আচরণে একটা বড় পরিবর্তন এলো। তিনি আমার ব্যক্তিগত সিদ্ধান্তে আর কখনো হস্তক্ষেপ করেননি এবং আমাকে একজন প্রাপ্তবয়স্ক মানুষ হিসেবে সম্মান করতে শুরু করলেন। আমি বুঝলাম আমার সরাসরি কথা বলার কৌশল কাজ করেছে। বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই যে আমাদের মনে কখনো কোনো বিষয়ে সন্দেহ বা অস্বস্তি জাগলে, বিশেষ করে কেউ যদি আমাদের জীবনের উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ করতে চায়, সেটা খোলাখুলিভাবে কথা বলে সমাধান করা উচিত। সঠিক সময়ে সঠিকভাবে কথা বললে অনেক ভুল বোঝাবুঝি বা পারিবারিক বড় ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।